নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ভারতের মুক্তি সংগ্রামে বাংলা প্রদর্শনীর আয়োজন করল জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। বুধবার শহরের রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে ফিতে কেটে 3 দিন ব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। জলপাইগুড়ি জেলার বণিজের হাট উচ্চ বিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হল মানব পাচার ও বাল্য বিবাহ রোধে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান ও কর্মশালা। পাশাপাশি নারী পাচার বিরোধী যুদ্ধে গভর্নর্স অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স সম্মান পেলেন রাজু নেপালি। যথাযোগ্য মর্যাদায় রাজীব গান্ধীর জন্মদিন পালন জলপাইগুড়িতে। আজ প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 82তম জন্মদিন। আর এই জন্মদিনটিকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা কংগ্রেস প্রতি বছরই রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান করে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। আজকেও সকাল থেকে জেলা কংগ্রেস কার্যালয়ে রাজীব ভবনে রাজীব গান্ধীর ছবিতে মাল্যদান করার পর রাজীব গান্ধীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান কর্মসূচির মধ্য দিয়ে রাজীব গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করা হয়। মাল্যদান করেন জেলা কংগ্রেসের সভাপতি অমিত ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অমলান মুন্সি, প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার সহ অন্যান্য কংগ্রেসের নেতা ও কর্মীরা। এদিন মাল্যদান করার পর রাজীব গান্ধীর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজীব গান্ধীর জন্মদিনকে সামনে রেখে আজ সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আজকে রাজীব গান্ধীর জন্মদিন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। আজকের টাউন ব্লক কংগ্রেসের আহ্বানে অমলান মুন্সির পরিচালনায় আমাদের প্রিয় প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 82তম জন্মদিন পালন করলাম। প্রথমে পার্টি অফিসে শ্রদ্ধা নিবেদন করা হলো, তারপরে এই স্ট্যাচুতে এসে শ্রদ্ধা নিবেদন করা হলো। রাজীব গান্ধীর যে কর্মসূচি, রাজীব গান্ধীর যা চিন্তা ভাবনা বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরলেন। আমি শুধু একটা কথা বলি, মানুষটার সারল্য এবং মনুষ্যত্ব ছিল গান্ধী আদর্শের ভিত্তি। গান্ধী আদর্শের উনি অনুসরণ করতেন এবং গান্ধী আদর্শের ভিত্তি ছিল ওনার সারল্য ও মনুষ্যত্ব। সমস্ত কংগ্রেস কর্মীরা তার পায়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে আজকের এই পুণ্যদিনে। সরকারি প্রতিষ্ঠানে স্বল্প দামে আলু সরবরাহ করবে রাজ্য। রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সরকারি আলু কিনে হিমঘরে মজুত রেখেছিল। এবার সেই আলু পৌঁছে যাবে জেল, হোম, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। ফলে প্রতিষ্ঠানগুলিকে আলু নিয়ে আলাদা চিন্তা করতে হবে না। রাজ্যের কৃষি ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না জলপাইগুড়িতে এসে জানান, সরকারি প্রতিষ্ঠানগুলি যদি রাজ্য সরকারের নির্দিষ্ট কেন্দ্র থেকে আলু সংগ্রহ করে তবে খুব কম খরচেই তাদের আলু মিলবে। এতে একদিকে কৃষকেরা ন্যায্য দাম পাচ্ছেন, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানগুলোরও অর্থ সাশ্রয় হবে। আমরা জানি কেন্দ্রীয় সরকার এটা করবে, সেজন্য আমাদের জনপ্রতিনিধিদের এবং পঞ্চায়েত স্তরের যারা আমাদের দলীয় কর্মী রয়েছে তাদেরকে বলা হয়েছে যে জনসংযোগ বাড়ানো। এই জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে আরেকটি জনমুখী প্রকল্প আপনারা জানেন যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রতিটি এলাকাতেই চলছে এবং এটা একটা নাগরিক কেন্দ্রিক বিপ্লব বলা যেতে পারে। তার কারণ এই নাগরিক কেন্দ্রিক বিপ্লবে মানুষ তার উন্নয়নের সিদ্ধান্তটা তিনি নিজেই নিচ্ছেন, সরকার তা পরিকল্পনা করবে এবং পাড়ায় সমাধানের জেনে রাখবেন যেদিন হবে তার 90 দিনের মধ্যেই এই প্রকল্প কাজ শুরু হবে। যে পরিমাণ আলু প্রোডাক্ট হয়েছিল তাতে আমরা প্রায় সবটাই স্টোরজাত করতে পারা গেছে। এর পরের বছর আরো কিছু নতুন স্টোর হবে, যেভাবে উদ্যোগপতিরা উদ্যোগ নিয়েছে তাতে আরো, বিশেষ করে উত্তরবঙ্গে আরো 4-5টি স্টোর
হওয়ার সম্ভাবনা আবেদন জমা পড়েছে। দাদা, রাজ্য সরকার ন্যায্য মূল্যে আলু কিনেছে, অনেকটাই পরিমাণে আলু কেনা আছে, সেগুলো আমরা পরিকল্পনা নিচ্ছি, বিশেষ করে ICDS এবং আপনার জেল, হোম, এই সবগুলোতে আমরা এই কেনা আলু দেওয়ার চেষ্টা করছি। একটা বিষয় যে এখন সম্পূর্ণই হচ্ছে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। বিজেপি যদি মানুষের কথা ভাবতো, বিশেষ করে গরিব মানুষের কথা চিন্তা করত, তাহলে তারা এই প্রকল্পে চালু করত। আসলে 21-এর হাড়ের জ্বালা যন্ত্রণা এখনো ভুলতে পারছে না, যার ফলে একদমই রাজনৈতিকভাবে হাতে না মেরে পেটে মারার একটা চক্রান্ত করছে। তবে সুবিধে হবে না, আমাদের স্থির বিশ্বাস সুপ্রিম কোর্টও আমাদের পক্ষেই রায় দেবে, গরিব মানুষের পক্ষেই রায় দেবে। নির্মাণ শ্রমিকদের বোকা বানাচ্ছে তৃণমূল, তাদের জন্য বরাদ্দ অর্থ যাচ্ছে চা সুন্দরী প্রকল্পে, কেনা হচ্ছে অ্যাম্বুলেন্স C2। বুধবার তৃণমূল কংগ্রেস দলের সহযোগী সংগঠন INTTUCর পক্ষ থেকে জেলা পরিষদ ভবনে করা এক বিশেষ শিবির এবং অন্যান্য সংগঠন ছেড়ে তৃণমূলে যোগদান শিবিরকে কটাক্ষ করে এমনটাই জানালেন CPM এর শ্রমিক সংগঠন CITU এর জেলা সম্পাদক কৃষ্ণ সেন। এই প্রসঙ্গে তিনি জানান, বামফ্রন্ট সরকারের সময় নির্মাণ শ্রমিকদের জন্য 2006 সালে সামাজিক প্রকল্প শুরু হয়েছিল, যা থেকে সন্তানদের পড়াশোনার খরচ, চিকিৎসা, সাইকেলের যন্ত্রাংশ কেনার টাকা পেত। তৃণমূল সরকার ক্ষমতায় এসে সেই প্রকল্পের টাকা দিয়ে চা বাগানে শিশু রাখার ক্রেস, অ্যাম্বুলেন্স কেনা হচ্ছে। চা সুন্দরী আবাস প্রকল্প করা হচ্ছে এই নির্মাণ শ্রমিকদের জন্য বরাদ্দ অর্থ দিয়ে, যা এক প্রকার ভাওতা এবং নির্মাণ শ্রমিকদের বোকা বানানোর চেষ্টা। এদিন দুপুরে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এরপরেই জেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠানটি। আজকের প্রোগ্রামটা কি আপনাদের? আজকের প্রোগ্রাম হচ্ছে জলপাইগুড়ি জেলা INTTUCর উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলা যে নির্মাণ কর্মী ইউনিয়ন আছে, যারা এতদিন ধরে INTTUCর অন্তর্গত ছিল না, তারা আজকে বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে যেভাবে আজকে বাংলার মানুষের উপর, বাংলা শ্রমজীবী মানুষের উপর অত্যাচার হচ্ছে, বাংলাভাষী বলে, বাংলাদেশি বলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে আজকে নির্মাণ কর্মীরা, শুধু নির্মাণ কর্মী, জলপাইগুড়ি জেলার শুধু নির্মাণ কর্মীরা প্রায় 5000-এর বেশি নির্মাণ কর্মী আজকে মিছিলে অংশগ্রহণ করেছে। তারা যোগদান করবে অফিসিয়ালি INTTUCতে এবং তার একটা যোগদান সভা হবে আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদ হলে, এবং সেটা মিছিল প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা মিছিল পরিক্রমা করলাম জলপাইগুড়ি জেলা শহর। ইউনিয়ন বলছে যে এটা নাকি ভোট নেওয়ার একটা চক্রান্ত। কারা বলছে? বাম সংগঠন। তারা কি বলে দেখার দরকার নেই। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শ্রমজীবী মানুষ INTTUCর নেতৃত্বে সারা বছর মানুষের কাজে থাকে, মানুষের পাশে থাকে। আজকেও আমরা মানুষের পাশে আছি, সেটা প্রমাণ করে দিলাম। বিরোধীরা কি বললো আমার কোনো যায় আসে না। এই ভাওতাবাজিগুলো মানুষ ধরে ফেলছে। ভাওতাবাজি ততদিন দিয়ে বেশি দিন টেকা যায় না। যাদেরকে ডাকা হয়েছে, 2 দিন ধরে মাইকিং করা হচ্ছে যে সরকারিভাবে কাজটা করা হবে, সরকারি প্রকল্প অন্তর্ভুক্ত করার জন্য একটা পতাকা, সংগঠনের পতাকা নিয়ে সরকারি প্রকল্প নাম ঘোষণা করে কি করে কাজ করা হয়, সেটা ওনাদের কাছ থেকে শেখায় আমাদের এখনও বাকি আছে। ভোটের রাজনীতি ছাড়া কি এতদিন কোথায় ছিল? আর দ্বিতীয়ত হচ্ছে নির্মাণ শ্রমিকদের যে সমস্ত রকম অধিকার, আপনারা নতুন যে লাস্ট যে রেজুলেশনটা হয়েছে নির্মাণ পর্ষদে, কল্যাণ পর্ষদের, আমি বলবো যে ওনারা যারা আজকে ওইখানে বলছেন, তারা ওই কল্যাণ পর্ষদের লাস্ট রেজুলেশনটা যেন পড়ে দেখেন যে নির্মাণ শ্রমিকদের জন্য কি করা হয়েছে, নির্মাণ শ্রমিকের কল্যাণের টাকা দিয়ে অন্য খাতে কোথায় কোথায় খরচ করা হচ্ছে তার বিস্তারিত লিস্ট সেখানে দেওয়া আছে। 55টা অ্যাম্বুলেন্স কেনা হবে। কোথার জন্য? চা বাগানের শ্রমিকদের, চা বাগানগুলোর জন্য। যা দেওয়ার দায়িত্ব হচ্ছে মালিকদের। ওইখানে ক্রেস তৈরি করা হবে। ক্রেস তৈরি করার দায়িত্ব কার? মালিকের। ওখানে হচ্ছে এই সমস্ত মালিকের দায়িত্বগুলোকে তুলে নিয়ে নির্মাণ শ্রমিকদেরকে বঞ্চিত করা হচ্ছে। তাহলে কী হবে? আর পরিযায়ী শ্রমিক, আজকে পশ্চিমবাংলায় 100 দিনের কাজ নেই, পশ্চিমবাংলার মানুষ কাজ নেই। আজকে দলে দলে মানুষকে বাইরে চলে যেতে হচ্ছে। কেন? এর আগে তো হয়নি এত। এইভাবে মানুষ, পশ্চিমবাংলার মানুষ, আপনারা বরঞ্চ বাইরের মানুষরা পশ্চিমবাংলায় এসে কাজ করেছে, আর আজকে পশ্চিমবাংলার মানুষ বাইরে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে। এখানে তো একটা বিশাল ডিম ভাতেরও আয়োজন করা হয়েছে। হ্যাঁ, ডিম ভাত ছাড়া আর কি আছে? পয়সা আছে, মানুষের পয়সা, বিভিন্ন পয়সা দিয়ে পয়সা খাওয়াচ্ছে।
যারা পয়সা আছে পয়সা খরচ করছে, আর এই ডিম ভাতের জায়গা কী ভাত আসবে তা দেখতে পাবেন পরবর্তীকালে। আপনার নাম আর পরিচয়? আমার নাম কৃষ্ণ সেন, আমি CI2 জেলার সম্পাদক। নারী পাচার বিরোধী লড়াইয়ে অনন্য অবদান। রাজ্যপালের হাত থেকে গভর্নর্স অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স সম্মানে সম্মানিত ওদলাবাড়ির রাজু নেপালি। নারী পাচার বিরোধী যুদ্ধে 2 শতকেরও বেশি সময় ধরে নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছেন রাজু নেপালি। তার এই আত্মত্যাগ এবং সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ রাজভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যপাল CV আনন্দ বোসের হাত থেকে গভর্নর্স অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স সম্মান গ্রহণ করলেন তিনি। ডুয়ার্স ও তরাই অঞ্চলের সুন্দর প্রকৃতির অন্তরালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর বাস্তবতা, চা বাগান কেন্দ্রিক আর্থিক অনিশ্চয়তা, যা বহু তরুণী ও কিশোরীকে ঠেলে দিয়েছে নারী পাচারের জালে। এই অন্ধকার জগৎ থেকে মেয়েদের উদ্ধার করে তাদের নতুন জীবন ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন রাজু। তার তৈরি স্বেচ্ছাসেবী সংগঠন ডুয়ার্স এক্সপ্রেস মেল ইতিমধ্যেই বহু নারীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সফল হয়েছে। রাজু জানান, প্রশাসনের সহযোগিতা এবং স্থানীয় মানুষের পাশে থাকাই তার এই লড়াইকে আরও শক্তিশালী করেছে। পুরস্কার গ্রহণের পর ওদলাবাড়িতে ফিরে রাজু বলেন, এই সম্মান কেবল গর্বের নয়, দায়িত্বেরও। এখন আরও সচেতনভাবে এবং শক্তভাবে কাজ করে যেতে হবে। রাজ্যের নারী নিরাপত্তা এবং সমাজ উন্নয়নের ক্ষেত্রে এমন উদ্যোগ নিঃসন্দেহে দৃষ্টান্ত হয়ে থাকবে। রাজুর মতো মানুষদের পাশে থাকা এবং তাদের উৎসাহিত করা আমাদের আজকের সমাজের জন্য একান্ত প্রয়োজন। कलकत्ता में राजभवन में मिला, मुझे अच्छा लगा। और अवार्ड मिलने से पहले करीब 5-6 महीना पहला राज्यपाल नॉर्थ बंगाल की विजिट में आए थे धनीराम टोटो, और मुझे उसी समय इनवाइट किया गया था कि आपके लिए उत्कृष्ट पुरस्कार है, आपको राजभवन में स्वागत किया जाएगा, निमंत्रण किया जाएगा। तो 6 महीने के बाद में हम लोग पहुँचे राजभवन, और काफ़ी मैं गर्व महसूस कर रहा हूँ। कौन कैटेगरी से मिला है? किस लिए मिला है ट्रॉफी? ये इसलिए मिला कि उनका कहना है कि आपने काफ़ी अच्छे काम कर रहे हैं, और विशेष 2 बात बोले हैं। एक स्टाफ एफिशिएंट नाम व्हाट्सएप ग्रुप, जिसमें मीडिया कुछ दोस्त है और पुलिस है, अच्छे अच्छे NGOs है, जहाँ से 1500 प्लस बच्चे महिला रेस्क्यू हो चुकी है। वो मेरा अकेला का मिशन नहीं है, वो सबका उसमें दायित्व है। उनकी कारण राज्यपाल काफ़ी खुश है। उसके अलावा हमने वेस्ट ये नॉर्थ बंगाल में विभिन्न डिस्ट्रिक्ट, स्पेशली जलपाईगुड़ी अलीपुरद्वार डिस्ट्रिक्ट में प्रोटेक्शन की काम मैं कर रहा हूँ, ताकि कोई यहाँ से ह्यूमन ट्रैफिकिंग ना हो, यहाँ से कोई बाहर ना जाए। इनकी सुरक्षा करने के लिए मैं हर दिन जो अवेयरनेस प्रोग्राम करता हूँ, उनसे राज्यपाल काफ़ी खुश हुआ है, उसी से मिला है। ये कितना ट्रैफिकिंग केस आपने हैंडल किया अभी तक? ये ट्रैफिकिंग से भी ज़्यादा तो दूसरे होते हैं, इलॉपमेंट केस है, लव अफेयर भी होते हैं, कभी कभी जॉब के नाम में बाहर में चले जाते हैं, लेकिन ट्रैफिकिंग है। ये बेरोजगारी की कारण है और जनचेतना की कमी की कारण है। यहाँ से ट्रैफिकिंग जो होता है, ये बेरोजगार, रुपया पैसा के अभाव, और उनकी इच्छा, उनकी लाइफ स्टाइल में वो उनका जो पैसा मिलता है चाय बागान में, उससे परिपूर्ति होती नहीं है। बस यही नया जीवन, बेटर लाइफ के लिए वो बाहर चले जाते हैं एजेंट के द्वारा। इस सम्मान के बाद क्या काम करने का और जरूरी हो गया? सम्मान के बाद में सम्मान के बाद में क्या 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 बोले आपने? सम्मान के बाद में मुझे चुनौती मिला हुआ है कि अब मेरा जो जिम्मेदार है, ये जिम्मेदार बढ़ गई है। मुझे केवल सम्मान के लिए ही काम करना नहीं है। सम्मान मिला, अच्छा है, धन्यवाद, लेकिन मुझे सिर्फ सम्मान के लिए काम करना नहीं है। अब जिम्मेदारी ज़्यादा बढ़ी हुई है, हमें और ज़्यादा काम करना पड़ेगा, लेकिन अकेला नहीं। पंचायत लेवल हो, अभी सिर्फ पुलिस मदद करता है। पुलिस एडमिनिस्ट्रेशन पूरी सपोर्ट करती है, लेकिन पंचायत लेवल से अगर काम हो जाए तो हम ह्यूमन ट्रैफिकिंग या मिसिंग केस को नियंत्रण कर सकते हैं, कंट्रोल में ला सकते हैं। आपका नाम? राजू नेपाली। कौन सा इंद्रिय है आपका? मेरा नाम खास में ओरिजिनल नाम है राजू बामन, लेकिन लोग मुझे राजू नेपाली से जानते हैं और राजू नेपाली से पहचान है।
डुआर्स एक्सप्रेस मेल। डुआर्स एक्सप्रेस मेल की फाउंडर और प्रेसिडेंट। পুজোর ছুটি মানেই ভ্রমণ পিপাসুদের মনে ফুরফুরে আমেজ। তবে পুজোর সময় ট্রেনের টিকিট কাটতে গেলে পেতে হয় ওয়েটিং লিস্ট, মুখ বেজার অধিকাংশের। তবে এবার হবে মুশকিল আসান, আসছে বিশেষ ট্রেন, আশ্বাস রেলের। পুজোর গন্ধ ইতিমধ্যেই ভাসছে বাতাসে। শারদ উৎসব মানেই মিষ্টির দোকান থেকে শপিং মল, সবখানেই বাঙালির ভিড়। তবে সবচেয়ে বড় ভিড় এখন রেল টিকিট কাউন্টারে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ কিংবা অন্যান্য রাজ্যে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলেই সামনে আসছে একটাই শব্দ, ওয়েটিং লিস্ট। ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না নিশ্চিত টিকিট। কেউ পরিবার নিয়ে উত্তরবঙ্গে ছুটি কাটাতে চান, কেউ আবার আত্মীয়দের কাছে যেতে চান, কিন্তু টিকিট মিলছে না বলেই ভ্রমণ পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়ছে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন পর্যটন ব্যবসায়ীরা। বুকিং থাকা সত্ত্বেও যাত্রীদের একাংশ আসতে পারছে না, ফলে ক্ষতির মুখে হোটেল থেকে গাইড পরিষেবা সবকিছুই। না, কোনো অ্যাভেলেবেল টিকিট নেই। এই যে আমি একটা টিকিট করতে আসলাম, 125 ওয়েটিং দেখাচ্ছে। কি মনে হচ্ছে কনফার্ম হবে? না, কনফার্ম হবে না, মনে হয় তো কনফার্ম হবে না, তবু আশা নিয়ে বসে আছি। যদি হয় বাইরে যাবো, ঘুরতে যাবো, বাইরে ঘুরতে যাবো। টিকিট নেই? না, কোনো টিকিটই নেই। কি চান আপনি? চাই একটা স্পেশাল পুজোর সময় একটা স্পেশাল ট্রেন দেওয়াটা উচিত। পুজোর স্পেশাল একটা ট্রেন দেওয়া উচিত। সকাল থেকে লাইন থাকে? হ্যাঁ, সকালের থেকেই লাইন। ইনস্ট্যান্ট পেলাম না, তো মোটামুটি 28 তারিখ থেকে নাকি সবকিছু বুক হয়ে গেছে। তো এবার আমরা ভাবলাম কি যে জেনারেলি আর কি যেতে হবে আমাদের শিয়ালদা। বর্তমানে ট্রেনের টিকিট কি अवेलेबल সব? হ্যাঁ, আপাতত আছে अवेलेबल মোটামুটি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শোভা। আমার একাই আমি হচ্ছে প্রতি মাসে একবার ন্যূনতম আমাকে কলকাতা যেতে হয়। হ্যাঁ, এটা আমার ট্রেনেই যাত্রা করি। আমার কাছে একটা আজকে ভীষণ পীড়াদায়ক যে ট্রেনের টিকিট পাওয়াটা। উত্তরবঙ্গের প্রায় ট্রেন আমাদের জলপাইগুড়ি বা এই অঞ্চলে ট্রেনের টিকিট পাওয়া একটা বিরাট সমস্যা। আপনারা দেখে থাকবেন যে পুজোর আগে এখন কোনো ট্রেনের কোনো টিকিট নেই এবং ওয়েটিং লিস্টও কাটা যাচ্ছে না। পুজোতে যারা ঘুরতে যাবে একটা একটা ভাবনা রাখি, তাতে কি অসুবিধা? দেখুন, আজকে যারা ঘুরতে যাবে তারা তো আগে ঠিক করতে পারে না, তাদের অনেক আর্থিক ব্যাপার থাকে। সেখানে দাঁড়িয়ে আজকে যখন তারা ঠিক করতে যাচ্ছে, দেখা যাচ্ছে কোনো সবচেয়ে বড় সমস্যা ট্রেনের টিকিট নেই। এই অবস্থা একটা চলছে এবং তারপরেও আমরা দেখছি যে উত্তরবঙ্গে এতটা চাহিদা উত্তরবঙ্গের ট্রেনের টিকিটের, তবু সত্ত্বেও যে সরকার একটা ট্রেন স্পেশাল ট্রেন হিসাবেও চালাবে পুজোর সময়, সেটাও কোনো উদ্যোগ নেই। চলালে কি ভালো হয়? চলালে তো ভীষণ দরকার যে এই প্যাসেঞ্জার যারা নিত্যযাত্রী এবং যারা একটু ঘুরতে যেতে চায় পুজোর সময়টা, তারা একটু যেতে পারে, তারা একটু বেরোতে পারে, এটাতে পারে। এর জন্য আমার মনে হয় যে স্পেশাল ট্রেন ভীষণভাবে চালানো দরকার, বা নতুন ট্রেন স্থায়ীভাবে হলদিবাড়ি থেকে অথবা আলিপুর থেকে যেখান থেকেই হোক এই নর্থ বেঙ্গলে ট্রেনগুলো আমাদের ভীষণভাবে দেওয়া উচিত। এটা সরকারের লক্ষ্য দেওয়া উচিত। এবং রেলের যে টাটা টিকিটের যে কাটার যে হার, সেটা দেখলেই কিন্তু রেল সহজেই বুঝে যাবে যে তাদের এখানে কতটা প্রয়োজন আমাদের। ভারতের মুক্তি সংগ্রামে বাংলা প্রদর্শনীর আয়োজন করল জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। বুধবার শহরের রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে ফিতে কেটে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। মূলত দেশের স্বাধীনতার 75তম বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এদিনের কর্মসূচির আয়োজন বলে জানা গিয়েছে। এদিন বিদ্যালয়ের পড়ুয়ারা দেশাত্মবোধক নৃত্য ও গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে। ভারতের স্বাধীনতা মুক্তি সংগ্রামী বাঙালিদের অবদান কি ছিল, তাদের জীবন কাহিনী তুলে ধরা হয় এদিনের প্রদর্শনীতে। বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের ছাত্রীরা উপস্থিত ছিল। পড়ুয়াদের মধ্যে দেশাত্মবোধক চেতনাকে তুলে ধরতে এই ধরনের উদ্যোগ বলে দাবি উদ্যোক্তাদের। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সঞ্জীব দাস, জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা দে ভট্টাচার্য, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস প্রমুখ। স্বাধীনতার সপ্তাহ এটি, তো বিভাগীয় নির্দেশানুসারে আমরা ভারতীয় মুক্তি সংগ্রামে বাংলা এই শীর্ষকের এক্সিবিশন করছি। বর্তমানে এই এক্সিবিশনটি হচ্ছে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় এবং এই এক্সিবিশনটি 3 দিন ধরে চলবে। আজ সেটির উদ্বোধন হলো। এই এক্সিবিশনটাতে মূলত যেটি তুলে ধরা হয়েছে তা হলো ভারতের মুক্তি সংগ্রামে যে বাঙালি বীরদের অবদান,
সেটিকে তুলে ধরারই মূল লক্ষ্য এবং ছাত্রছাত্রীদেরকে এই বিষয়ে অবগত করা, যাতে তখনকার দিনের সেই বিপ্লবীদের, তখনকার দিনের সেই মনীষীদের যে ভ্যালুস তারা যাতে নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারেন, সেই জন্যই এই ছোট্ট প্রচেষ্টা। ছাত্রীরা কি কোনো পার্টিসিপেট করছে কোনো বিষয়? হ্যাঁ, ছাত্রীরা এখানে আজ পার্টিসিপেট করেছেন। একটি উদ্বোধনী সুন্দর দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর তারা একটি সুন্দর দেশাত্মবোধক সঙ্গীতের উপর নৃত্য পরিবেশন করেন। এটিই ছিল আজকের এই সংক্ষিপ্ত পরিবেশন। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ি এটি অর্গানাইজ করছে। সাত সকালে নেপুচাপুর চা বাগানে খাঁচা বন্দি চিতাবাঘ। বুধবার সকালেই মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেপুচাপুর চা বাগান থেকে বন দপ্তরের পাতা ফাঁদে ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কয়েক সপ্তাহ ধরে ওই চা বাগান সংলগ্ন এলাকায় চিতাবাঘটির উপদ্রব বেড়ে গিয়েছিল। হাঁস, মুরগি, ছাগল তো বটেই, চা বাগানে কাজ করতে যাওয়া বেশ কয়েকজন শ্রমিকও চিতাবাঘের হামলায় আহত হয়েছিল। অবশেষে বন দপ্তর চিতাবাঘটি ধরতে একটি খাঁচা পেতে রাখে এবং আজ সকালে সেই ফাঁদেই ধরা পড়ে চিতাবাঘটি। ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয় বাসিন্দারা। বাগানের শ্রমিকদের মুখেও ফিরে আসে স্বাভাবিকতা। তবে শ্রমিকদের দাবি, বাগানে আরও চিতাবাঘ রয়েছে, তাই আবার খাঁচা পাতার দাবি জানিয়েছে এলাকার মানুষ। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। রাজ্য সরকারের উদ্যোগে বাংলার কৃষকদের স্বার্থে বিনামূল্যে বাংলা শস্য বীমা প্রকল্পের প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ বহন করা হচ্ছে। সেই লক্ষ্যেই বুধবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তর থেকে বাংলার শস্য বীমা খারিফ 2025-এর প্রচারমূলক ট্যাবলোর শুভ সূচনা করা হয়। এদিন কৃষি মন্ত্রী বেচারাম মান্না পতাকা নেড়ে ট্যাবলোর যাত্রার সূচনা করেন। উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভিন, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এবং কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। মন্ত্রী জানান, এর আগে আমন ধানের ক্ষেত্রে 52,000 কৃষক এই প্রকল্পে নথিভুক্ত ছিলেন। এবার সেই সংখ্যা বৃদ্ধি করে 77,000-এ উন্নীত করা হয়েছে। উল্লেখ্য, 2019 সাল থেকে কৃষকদের এই বীমার জন্য কোনো প্রিমিয়াম দিতে হচ্ছে না, সম্পূর্ণ খরচ সরকার বহন করছে। জানা গিয়েছে, এই ট্যাবলো আগামী দিনে জলপাইগুড়ি জেলার প্রতিটি ব্লক ঘুরে প্রকল্পটি সম্পর্কে কৃষকদের সচেতন করবে। সরকারের দাবি, এই পদক্ষেপের ফলে কৃষকেরা সরাসরি উপকৃত হবেন এবং কৃষিক্ষেত্রে সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। দেখুন, শস্য বীমার আমরা খরিফ মরশুমের ট্যাবলো 2025 আজকে শুভ উদ্বোধন হলো। এর আগে আমরা শস্য বীমার ক্ষেত্রে আমন ধানে প্রায় 52,000 কৃষক নথিভুক্ত ছিল এবং রবি মরশুমে 71,000 কৃষকদের এই পরিকল্পনা আওতার মধ্যে গত বছর ছিল। এবছর লক্ষ্যমাত্রা আরও বেশি। আজকে এই কৃষকদের এতে আরও বেশি উৎসাহিত করার জন্য এবারে আবার 77,000 প্রায় 77,000 কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আমরা আগিয়েছি। আশা করছি এই কাজে কৃষকরা উপকৃত হবে। যেমন 19 সাল থেকে
এই বিমার কোনো প্রিমিয়াম দিতে হয় না কৃষককে, সরকারই তা বহন করে এবং বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে কৃষকরা আরও বেশি করে যাতে সুবিধে পায় সেই লক্ষ্যেই কৃষক এগিয়ে চলেছে এবং সরকার এই কাজে সার্বিকভাবে সহযোগিতা করে। জলপাইগুড়ি কদমতলা বাসস্ট্যান্ডের সামনে দীর্ঘ সময় ধরে অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি। মুক্ত বাজার অর্থনীতির সঙ্গে কৃষককে যুক্ত করে কর্পোরেট কোম্পানিকে যুক্ত করার বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে জলপাইগুড়ি কদমতলা বাসস্ট্যান্ডের সামনে দীর্ঘ সময় ধরে অবস্থান এবং বিক্ষোভ সংগঠিত হলো। অবস্থানে সভাপতিত্ব করেন জিতেন দাস, বক্তব্য রাখেন কমল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, পরিতোষ দাস, প্রদীপ গোস্বামী, নরেশ রায়, তপন গাঙ্গুলি, আশিস সরকার ও গোবিন্দ রায়। আজকে সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে আমাদের জলপাইগুড়িতে কর্মসূচি অবস্থান বিক্ষোভের ভারতের কৃষকদের, আমাদের এই রাজ্যের কৃষকদের উপরে যে সর্বনাশা নীতি ভারত সরকার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেভাবে কৃষি নীতি নিয়ে নতুন করে আইন আনবার চেষ্টা করে যাচ্ছে মার্কিন রাষ্ট্রপতিকে খুশি করার জন্য, তার বিরুদ্ধে আমাদের এই অবস্থান কর্মসূচি আমরা এখানে সংগঠিত করব। সংযুক্ত কিষাণ মোর্চার সঙ্গে এখানে যেমন সারা ভারত কৃষক সভা, আমাদের অগ্রগামী কিষাণ সভা, সংযুক্ত কিষাণ সভা, আরও অনেকগুলো কৃষক সংগঠন আমরা যুক্ত, সকলে মিলে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ ধ্বনিত করব এবং ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই যেভাবে ভারতবর্ষের কৃষির উপর মার্কিনী এবং কর্পোরেটদের থাবা প্রসারিত হচ্ছে, তার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকাও আজকে দাহ করা হবে। মানব পাচার ও বাল্য বিবাহ রোধে বিশেষ সচেতনতামূলক কর্মশালা। জলপাইগুড়ি জেলার বণিজের হাট উচ্চ বিদ্যালয়ে বুধবার এই বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান এবং কর্মশালার আয়োজন করা হয়। মূলত ছাত্রীদের সচেতন করার উদ্দেশ্যে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি বেলাকোবা গ্রামীণ হাসপাতালের তরফে অরিন্দম সরকার। এদিন মানব পাচারের ভয়াবহতা এবং প্রতিরোধের পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা ছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেন, সময়ের আগে বিয়ে যে ক্ষতিকর সেই বিষয়ে নিজেদের ও আশেপাশের সমাজকে সচেতন করে তোলাই হলো আসল দায়িত্ব। এছাড়াও শরীরের কোন অংশে স্পর্শ ভালো আর কোনটি খারাপ তা বোঝার মাধ্যমে আত্মরক্ষার গুরুত্ব নিয়েও তাদের অবহিত করা হয়। শুধু তাই নয়, সাপের কামড়ের মতো আকস্মিক বিপদের সময় কি কি করণীয় তাও সহজভাবে বোঝানো হয় ছাত্রীদের। সকলে মনোযোগ সহকারে কর্মশালার প্রতিটি অংশ গ্রহণ করে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরুণ কুমার মজুমদার জানান, সদর ব্লকের 4টি বিদ্যালয়কে এই সরকারি কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে আমাদের বিদ্যালয়ও অন্তর্ভুক্ত হওয়ায় আমরা গর্বিত। সচেতনতামূলক আলোচনায় এই কর্মসূচি ছাত্রীদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করবে বলেই আশা করছেন শিক্ষক শিক্ষিকারা। আমার নাম অরিন্দম সরকার, আমি বেলাকোবা রুরাল হসপিটালে অ্যাডোলেসেন্ট হেলথ কাউন্সিলর। আর আজকে যেটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে প্রতিটি সরকারি স্কুলে, যে সমস্ত সরকারি স্কুলগুলোতে গ্রামের দিকে এবং শহরের দিকে সব জায়গাতেই যে সমস্ত বাচ্চা মেয়েরা আর্লি ম্যারেজের শিকার হচ্ছে বা পাচার হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে, এইটা বন্ধ করার জন্যই বা কোনো জায়গায় গুড টাচ ব্যাড টাচ, কোন জায়গায় ছুলে ভালো কোন জায়গায় ছুলে ভালো না, গুড টাচ ব্যাড টাচ বলে একটা বিষয় থাকে, সেগুলোকে ভালোভাবে প্রচার করার জন্য সরকারি উদ্যোগে সমস্ত হাই স্কুলগুলোতে আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং এই উদ্যোগটা আমাদের গ্রহণ করাতে হয়েছে আমাদের যে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সেখান থেকেই বলেছে এবং আমরা সেখান থেকেই সিলেক্ট করে দেওয়া হয়েছে কোন স্কুল করা হবে, সেই স্কুলগুলো সিলেক্ট করা হয়েছে এবং সেই স্কুলে আমরা সেই স্কুলে আরও 2টো স্কুল ধরা আছে। এইভাবে আমরা প্রতিটা স্কুলেই করব যাতে বাচ্চাদের মধ্যে কোনো রকমভাবে সচেতনতামূলক খামতি না থাকে এবং তারা যাতে বুঝতে পারে যে না আমাদের কোথায় গেলে সঠিক সুবিধা পাবো, পরিষেবা পাবো। যেমন 1098কে আরও বেশি করে প্রচার করা, চাইল্ড লাইনকে আরও বেশি করে প্রচার করা, এগুলোর জন্যই আমরা এই প্রোগ্রামটা করেছি। আমাদের আজকের যে বিদ্যালয় বণিজহাট হাই স্কুলে সরকার নির্ধারিত কন্যাশ্রী প্রোগ্রামেরই একটা পার্ট, কন্যাশ্রী অ্যাওয়ারনেস বা চাইল্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা সরকার নির্ধারিত প্রোগ্রাম। জলপাইগুড়ি সদর ব্লকের 4টি স্কুলকে সেখানে সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে আমাদের স্কুল একটি। এখানে
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বেলাকুয়া রুরাল গ্রামীণ হাসপাতালের সরকারি আধিকারিক অরিন্দম সরকার মশাই, আছেন স্বাস্থ্যকেন্দ্রের প্রতিনিধি। সকলকে নিয়ে বিদ্যালয়ের ছাত্রীদের কন্যাশ্রী থেকে শুরু করে, চাইল্ড ট্রেকিং থেকে শুরু করে, স্নেক বাইট অ্যাওয়ারনেস থেকে শুরু করে অবহিত করলেন সরকারি আধিকারিকরা, হেলথ সিস্টেমের সাথে যুক্ত যারা তারা। এর মধ্যে দিয়ে আমাদের ছাত্রীরা অনেক উপকৃত হলো, জানতে পারলো অনেক কিছু। নকশালবাড়িতে জল সমস্যার সমাধানে উদ্যোগ। কিলারাম পাম্প হাউস ঘুরে দেখলেন মহকুমা পরিষদের সভাধিপতি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জল সরবরাহ ব্যবস্থাকে সক্রিয় করার উদ্যোগ নিল প্রশাসন। নকশালবাড়ি ব্লকের মনিরাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিলারাম এলাকায় বন্ধ হয়ে থাকা পাম্প হাউস পরিদর্শন করলেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এদিন তিনি আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন এবং আগামী দিনে স্থানীয় মানুষের স্বার্থে কিভাবে দ্রুত এই পাম্প হাউস কার্যকরী করা যায় সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়। সভাধিপতি জানিয়েছেন, পাম্প হাউস চালু হলে এলাকায় দীর্ঘদিনের পানীয় জলের সংকট দূর হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও এতদিন সমস্যার সুরাহা হয়নি। প্রশাসনের এই পদক্ষেপে তারা আশাবাদী যে খুব শীঘ্রই পানীয় জলের সমস্যা মিটবে। প্রকল্পটা অনেকদিন আগে এনবিডির থেকে আমরা করেছিলাম, তো অনেক কারণে এটা বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা চাই এটাকে খোলার জন্য শিলিগুড়ি মহকুমা পরিষদ, এনবিডিডি এবং পিএইচ আমরা ইন্সপেকশন করলাম। পিএইচির ইঞ্জিনিয়াররা এখানে আছেন, ওনারা দেখেছেন কী কী সমস্যা আছে। তো আমরা চেষ্টা করছি যাতে এটা শর্ট আউট খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে অলরেডি কিলারামে যেটার জন্য এটা প্রজেক্ট, কিলারামে এখন জল পাচ্ছে পিএইচি। আর এই প্রজেক্টটার উপকারিতা কিন্তু নকশালবাড়ি ঘুরে পুরো জায়গাটা, এলাকাটা দিয়ে জল দিতে পারবো। আমরা প্রত্যেকে জানি যে কেন্দ্র সরকার জল বিভাগের নিচে বন্ধ করে রেখেছে, টাকাটা পাচ্ছে না। অনেক ক্ষেত্রে সেই জল পাওয়াতে অসুবিধা হচ্ছে। এই স্কিমটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই অঞ্চলে অনেক লোকের উপকার হবে, আর আমরা খুব শীঘ্রই এটাকে খোলার চেষ্টা করছি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্মচারী ইউনিয়নের ডাকে অনশন কর্মসূচি। উত্তরবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বেহাল অবস্থা ও কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়া পূরণের জন্য আগামী 21শে অগস্ট কর্মীদের এক দফা অনশন কর্মসূচির ডাক দিয়েছে উত্তরবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন শিলিগুড়ি জেলা শাখা। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা। ইউনিয়নের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন বকেয়া, চাকরির অনিশ্চয়তা ও কর্মীর সংখ্যা ক্রমশ হ্রাস পাওয়ার মতো সমস্যার সমাধান না হওয়ায় কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমানে মাত্র 400 জন কর্মী নিয়ে চলছে পরিষেবা, যা পর্যাপ্ত নয়। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের দায়িত্ব জ্ঞানহীনতা ও বেসরকারীকরণের পথে হাঁটার চেষ্টা রাজ্যের অসংখ্য পরিবহন কর্মীর জীবন জীবিকা বিপন্ন করছে। এর ফলে উত্তরবঙ্গের তরুণ প্রজন্ম পরিবহন খাতে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এরই বিরোধিতায় তারা এই কর্মসূচির ডাক দিয়েছেন। বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের একটা বেতন বৃদ্ধির একটা সার্কুলার জারি করেছে। সেই সঙ্গে আমরা বহু লড়াই আন্দোলন করেছিলাম এবং একটা এখনো অবধি সেই ইয়েতে আমাদের এনবিএসসি শ্রমিক কর্মচারী যারা আছে, আমাদের এখানে শুধু ড্রাইভার না, আমাদের এখানে কন্ট্রাকচুয়াল কন্ডাক্টর, মেকানিক এবং ড্রাইভার আছে। তো আমরা সেই চলছি, শুনলাম নাকি তাদের কিছুটা বৃদ্ধি পাবে ড্রাইভারদের হয়েছে, এবং সেটাও আবার সরকারের অনুমোদিত না, সেটা সংস্থা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা আমাদের এখানে যারা কন্ট্রাকচুয়াল, যারা কন্ডাক্টর এবং মেকানিক আছে, ড্রাইভারের পরে তাদের বেতনটা বৃদ্ধি পেল না। এটা হচ্ছে আমাদের এই লড়াই আন্দোলনের প্রথম ইয়ে, যে আমরা 21 তারিখে আমরা একটা বড় পদক্ষেপ আমরা দিয়ে যাচ্ছি, যেটা যে নর্থ বেঙ্গলের বুকে, আমাদের নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টে আমরা কোনোদিনও করিনি, কিন্তু আমরা বাধ্য হচ্ছি। এটা হচ্ছে প্রথম পদক্ষেপ আমাদের, যে আমরা 10 ঘন্টার অনশন, প্রতীকী অনশন আমরা করতে যাচ্ছি। আমরা ডিপু ইনচার্জের ঘরের সামনে আমাদের ইউনিয়নের সদস্যরা, সেদিন সকাল 9টা থেকে শুরু হবে, আমরা 10টা থেকেই শুরু করবো। আমরা এটা একেবারে রাত্রি 7টা অবধি আমরা সেখানে প্রতীকী অনশন করব, এবং আমরা আমাদের যে প্রশাসন আছে, আমাদের সরকার, তাদের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে যাব যে আগামী দিনে আরও বড় লড়াই আন্দোলনে আমরা যেতে যাচ্ছি। তো সেখানে আমাদের কলকাতা থেকে একেবারে কুচবিহার, এই পুরো যে আমাদের রাজ্য কমিটি বলে আমাদের, এই পুরো জায়গা থেকে আমাদের
কেন্দ্রীয় কমিটির সদস্যরা যারা উপস্থিত থাকবেন এখানটা। এটার জন্যই আজকে আমাদের বিভিন্ন দাবি বা ভিত্তিতে আজকে আমাদের এই সাংবাদিকটি শুনবেন। বাস চলাচল বন্ধ থাকবে না, বাস চলাচল আমরা বাসটাকে স্বাভাবিক রেখেই আমরা এটা করছি। আমরা আমাদের যারা শ্রমিক কর্মচারী আছে আমরা সবাইকে আমরা ইয়ে করছি না, আমাদের একটা অংশ আমরা ওখানে অংশগ্রহণ করবো। বাদ বাকি যাতে পরিষেবা বন্ধ না হয়, মানুষের যাতে অসুবিধা না হয় তার ব্যবস্থা আমরা করেই আমরা আন্দোলনটা করবো। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণবোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আগস্ট মাসের 21, 22 ও 23 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সঙ্গে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলাপিতমে বসি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ থেকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহ জটিলতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি জেলার বেলাকোবা কৃষক বাজার ও শিকারপুর হাট, বটতলা মার্কেট পরিদর্শন করলেন রাজ্যের কৃষি মন্ত্রী বেচারাম মান্না। বুধবারের এই পরিদর্শনে তার সঙ্গেই উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার, উত্তরা বর্মন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 18.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। ভারতের মুক্তি সংগ্রাম
অডিটোরিয়ামে বাংলা প্রদর্শনীর আয়োজন করল জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। বুধবার শহরের রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে ফিতে কেটে 3 দিন ব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। জলপাইগুড়ি জেলার বণিজের হাট উচ্চ বিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হল মানব পাচার ও বাল্য বিবাহ রোধে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান ও কর্মশালা। পাশাপাশি নারী পাচার বিরোধী যুদ্ধে গভর্নর্স অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স সম্মান পেলেন রাজু নেপালি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।